উনি তো মানে মানে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ উনি চলে যাচ্ছেন। ওনার নিজের কথাই হচ্ছে যে হাফ কন্টিনেন্ট জুড়ে ওনার ওনার কর্মক্ষেত্র। উনি বিভিন্ন জায়গার কথা লিখেছেন, উনি পামিরের এলাকার কথা লিখেছেন, বারবার হরাইজনের কথা উল্লেখ করছেন। 62 এর যুদ্ধের সময় উনি বলেছেন দুবার ওনাকে যেতে হয়েছে ওপারে। 65-এর যে যুদ্ধ হয়েছিল সেখানে উনি লাহোরের কাছে তার উপস্থিতির কথা বলেছেন। উনি একেবারে টপ লেভেলের লোকের সঙ্গে উনি যোগাযোগ রাখছিলেন, তাদের সঙ্গে ইন্টারাকশন ছিল। হ্যাঁ, গোপনীয়তাটি ছিল যে ওনার উপস্থিতিটা পাবলিক নলেজ না হয়ে যায়। পাবলিক নলেজ হয়ে গেলে ভারত সরকারের পক্ষে আমার মনে হয় খুবই অসুবিধার বা অস্বস্তির কারণ হতো, চাপ আসতো, যুদ্ধ হতে পারতো। উনি তো এই কথা বারবার বলেছেন। প্রায় 70-এর দশকের শুরু থেকে বা 60-এর দশকের শেষ থেকে, যখন এটা একেবারে ক্রিপ্টিক মানে সিক্রেট আকারে আহ, বেরোতে শুরু করলো এক একটা ইস্যুতে। জয়শ্রীর প্রত্যেকটা ইস্যু কিন্তু আগে ওনাকে দেওয়া হতো, উনি নিজে কারেক্ট করে দিতেন যে হ্যাঁ এটা হবে এটা হবে না ইত্যাদি, মানে কেটে কুটে হয়তো গোটা আর্টিকেলই বাদ দিয়ে দিলেন। তো এইরকম ব্যাপার ছিল। সেটা 85-র পরের থেকে কিন্তু এই ব্যাপারটা নেই, তার কারণ 85 পরে তো আমরা পাচ্ছি না ভগবানজিকে। 85 16ই সেপ্টেম্বরের পরে ভগবানজিকে আমরা মানে প্রকট হিসেবে পাচ্ছি না। তো কি হয়েছিল আমি সেটা বলতেও পারবো না। তো তার পরের ব্যাপারটা কিন্তু আমি যারা জয়শ্রীর যারা সম্পাদক ছিলেন, যারা লিখেছেন, চারণিক যিনি ওই মহামানব আসের যিনি লিখেছেন, তিনি কতটা আহ, বলবেন কতটা না বলবেন, আহ, সেই ব্যাপারটা তো তার হয়ে আমি বলতে পারবো না। তো ওই জন্য এটার উপরে কমেন্ট করাটা আমার কোনো কম্পিটেন্স নেই। আমার মানে ওটা আমার অধিকারের বাইরে চলে যায়। অনেকে বলেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু যে নাকি এত কর্মযোগী, কর্মমুখর মানুষ ছিলেন, মানে কলকাতা থেকে চলে গেলেন কাবুল মহানিষ্ক্রমণের কথা আপনি বললেন, সেখান থেকে চলে গেলেন আবার আহ রাশিয়াতে, না হয় আবার পরে জার্মানে যাচ্ছেন, আবার অরল্যান্ডো মাজুরকার মানে একটা নাম নেওয়া হচ্ছে রাশিয়াতে, সেখানে। উম, তো এই যে নানান ভাবে উনি চলে যাচ্ছেন, এর সঙ্গে দেখা করছেন, ওর সঙ্গে দেখা করছেন, এই যে পরবর্তী ফেজটাতে অনেকে বলছেন তিনি বিভিন্ন জায়গায় চুপ করে বসে রয়েছেন। এটা মানে অনেক মানুষ যারা নাকি ভগবানজিকে সেই অর্থে নেতাজি হিসাবে মানতে চান বা চান না, বা চাইলেও হয়তো অনেক প্রশ্ন তাদের মধ্যে আছে। বলছে যে এই এত যে 1955 থেকে এই যে 85 যদি আমরা ধরি, এই 30 বছর, এই 30 বছর মানুষটার মানে কাজ কি? মানে কাজ কি বলতে আমি বলতে চাইছি, যেমন নেতাজির যে কাজগুলো সেগুলো যেমন একেবারে আমরা সচক্ষে ডকুমেন্ট দেখতে পাচ্ছি, সেরকম তো কোনো ক্লিনচিং এভিডেন্স নেই। এই মানুষটা শুধু মানে ঘরের মধ্যে বসে থাকছে, বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করছে, আর সব থেকে বড় কথা এই নেতাজির মতো বীর, এটা বহু প্রচলিত কথা, এই নেতাজির মতো বীর লোক সে কেন এরকম ভাবে লুকিয়ে বসে থাকবে? আপনি যদি জানতে চান যে মানে উনি কি করছিলেন, আপনি তো দেখেছেন কি বলে রণেন্দ্র মোহন বাবুর ইন্টারভিউতে তো দেখেছেন আমাদের আর্মি চিফ মানেকশ যখন ইস্টার্ন ইস্টার্ন কমান্ড জিওসিএনসি ছিলেন, ওনার থ্রু দিয়ে যোগাযোগ রাখছিলেন। তার মানে উনি যখন জিওসিএনসি ইস্টার্ন কমান্ড থেকে উনি চলে গেলেন চিফ অফ আর্মি স্টাফ হয়ে উনি যখন চলে গেলেন, তখন কি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল? উনি ওনার কাছে সবসময় একটা ট্রান্সমিটার থাকছে। মানে ট্রান্সমিটারের কি বলে কথাবার্তা বাইরের থেকে লোকজন শুনেছে যে সেখানে তিনি ইংরেজিতে কথোপকথন করছেন। খানিকক্ষণ কথা হয়ে যাবার পরে থ্যাংক ইউ বলে উনি ট্রান্সমিটার অফ করে দিচ্ছেন। ট্রান্সমিটারে উনি কার সঙ্গে কথা বলছেন। তারপর ওনার যে পরবর্তীকালে যে ছবিগুলো আমরা পেয়েছি, প্যারিসে ওনাকে দেখা যাচ্ছে, ওনাকে কোথায় তাশকেন্টে ওনাকে দেখা যাচ্ছে। ছবিগুলো তো পাওয়া গেছে। তাশকেন্টে একটা তো আমরা ফেস ম্যাপিংও করে ফেলেছি। তো উনি তো মানে মানে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ উনি চলে যাচ্ছেন। ওনার নিজের কথাই হচ্ছে যে মানে 2.5 কন্টিনেন্ট জুড়ে ওনার ওনার কর্মক্ষেত্র। উনি বিভিন্ন জায়গার কথা লিখেছেন, উনি পামিরের এলাকার কথা লিখেছেন, বারবার হরাইজনের কথা উল্লেখ করছেন। 62-এর যুদ্ধের সময় উনি বলেছেন দুবার ওনাকে যেতে হয়েছে ওপারে। আহ, সমস্ত কিছু মানে হ্যাজার্ডস অফ দি জার্নি ওনাকে পোহাতে হয়েছে। তারপরে 65-এর যে যুদ্ধ হয়েছিল সেখানে উনি লাহোরের কাছে তার উপস্থিতির কথা বলেছেন। তো সুতরাং মানুষটা যে চুপ করে বসে আছে, আমি একমত হতে পারলাম না। 2 নম্বর কথা হলো যে বহু রাজনৈতিক ব্যক্তি তো তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তার মধ্যে কংগ্রেসের লোক ছিল, তার মধ্যে আরএসএস ছিল, তার মধ্যে আরো বিভিন্ন লোকজন ছিল
বিশেষ করে মিলিটারির লোকজন ছিল, রোজ রাত্রিবেলা তার ওখানে একটি মিলিটারি জিপ আসতো। সেটা তো আমাকে শক্তি সিং বলেছেন, যে রামভবনের যিনি, যার বাড়ি আর কি রামভবন, তিনি বলেছেন যে প্রত্যেক রাত্রির 12টার সময় একটা জিপ, আর্মি জিপ এসে দাঁড়াতো। একজন মিডল র্যাঙ্কিং অফিসার, অর্থাৎ লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল, থেকে গাড়ি থেকে নেবে ভেতরে যেতেন, ঠিক 10 মিনিট কথাবার্তা হতো, বেরিয়ে চলে আসতেন, গাড়ি চলে যেত। তো একটা লোক যদি ইনঅ্যাক্টিভ থেকে থাকে, তাহলে তো মানে তার কাছে এরকম, এটা তো একটা মিলিটারি ব্রিফিং এর মতন ব্যাপার। তারপরে বাংলাদেশ যুদ্ধের সময় ওনার কাছে বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা, তারাও এসে গোপনে দেখা করে গেছে। শেখ মুজিবুর রহমান তো এক জায়গায় বলেই ফেলেছিলেন যে বাংলাদেশ দেশ যে স্বাধীন হয়েছে সেটা প্রমাণ করে যে নেতাজি এখনো জীবিত। বলেই তারপরে আমাদের মিসেস গান্ধীর সঙ্গে ওনার দেখা হবার পরে উনি ব্যাপারটা একেবারে চুপ মেরে গেলেন, চেপে গেলেন। তো এত বড় কথা উনি কেন বললেন? যদি ইনি ইনঅ্যাক্টিভই থাকেন, তাহলে এত বড় কথাটা বললেন কেন? তো উনি ইনঅ্যাক্টিভ ছিলেন না, মোটেও ইনঅ্যাক্টিভ ছিলেন না। উনি একেবারে যে পর্দার আড়ালে গিয়ে একদম চুপটি মেরে বসে গেলেন, গিয়ে লুকিয়ে পড়লেন, এরকম ব্যাপারটা কিন্তু সেরকম নয়। হ্যাঁ, আত্মগোপন করেছেন, ভারত সরকার জানতো এটা। মানে সরকার বলতে আমরা কি বুঝি? সরকারের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট আছে, ইন্টেলিজেন্স সার্ভিসেস রয়েছে। উনি, ওনার সঙ্গে যে রয়ের যিনি চিফ ছিলেন পরবর্তীকালে, রামেশ্বরনাথ কাও, আর এন কাও, কাওয়ের সঙ্গে ওনার যোগাযোগ ছিল। ইন্দিরা গান্ধী হত্যার পরে উনি ঘরের মধ্যে ঘোরাফেরা করছেন, বারবার বলছেন যে আমি কাউকে এতবার বললাম যে সিকিউরিটি বাড়াও, সিকিউরিটি বাড়াও। আহ, তা সত্ত্বেও এরকম মানে অবলা নারীর হত্যা, উনি এই কথাগুলো ব্যবহার করেছিলেন। যারা যারা বাইরে থেকে শুনেছে, তারা হিন্দিতে সে জিনিসগুলো রিলেট করেছে। তো যোগাযোগ ছিল। উনি উনি একেবারে টপ লেভেলের লোকের সঙ্গে উনি যোগাযোগ রাখছিলেন, তাদের সঙ্গে ইন্টারাকশন ছিল। হ্যাঁ, গোপনীয়তাটা ছিল যে ওনার উপস্থিতিটা পাবলিক নলেজ না হয়ে যায়। পাবলিক নলেজ হয়ে গেলে ভারত সরকারের পক্ষে আমার মনে হয় খুবই অসুবিধার বা অস্বস্তির কারণ হতো, চাপ আসতো, যুদ্ধ হতে পারতো। উনি তো এই কথা বারবার বলেছেন যে ওনার উপস্থিতির কথা, ওনার বেরিয়ে আসার কথা, মাই কামিং আউট উইল নট বি ইন দি ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি। তো উনি যদি বেরিয়ে চলে আসেন, যদি ব্যাপারটা পাবলিক নলেজ হয়ে যায়, তাহলে কিন্তু ব্যাপারটার মানে ইকুয়েশনস গুলো অন্যরকম হয়ে যেত। হয়তো সরকার জানতো, সরকার জানতো, গোপনীয় ভাবে তারা হয়তো একটা একটা ডিস্টেন্স মেনটেন করে তারা থাকতো। যেমন আমরা জানতে পারি বিশ্বম্বরনাথ জি, যে বিশ্বম্বরনাথ অরোরা, তার কথা থেকে, তার 2-3টে ইন্টারভিউতে আপনি দেখে থাকবেন যে উনি একবার দেখা করতে গেছিলেন, বাইরে স্কুটার রাখা ছিল। সেই স্কুটার দেখে উনি পরের দিন যখন উনি সময় পেয়েছিলেন, সরস্বতী দেবী ওনাকে বলেছিলেন যে এই টাইমে আসবে, উনি বেরোতে যাবার আগে বাড়িতে গিয়ে দেখেন যে একটা জিপ দাঁড়িয়ে রয়েছে, সেখানে আইবির লোক দাঁড়িয়ে রয়েছে। আইবির লোক সে জোর করে তার বাড়িতে ঢুকে, মানে সে চা চেয়ে খেলো, খেয়ে তারা খেজুরে আলাপ জুড়ে দিল। তারপর কথা বলতে 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 একেবারে সেই সময় অবধি তারা বসে থাকলো যখন ভগবানজি তাকে ডেকে পাঠিয়েছেন। উনি যখন উসখুস করছেন, তখন তাকে জিজ্ঞেস করছে আপনি ওই সন্ন্যাসী বাবার কাছে যাবেন না তো? তো তারা A to Z সবকিছু জানতো বাইরে থেকে। ইন্টেলিজেন্স ব্যুরো তার উপরে নজর রাখছিল, সবকিছুই ছিল। গোটা ব্যাপারটা ছিল যাতে জিনিসটা পাবলিক নলেজ না হয়ে যায়। পাবলিক নলেজ হয়ে গেলে তো একেবারে ওপেন হয়ে যেত যে এখানে সুভাষচন্দ্র বোস বসে রয়েছে, সেটা হচ্ছে অ্যালাইড ফোর্সেস এর ওয়ার ক্রিমিনাল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সে শশী থারুর যাই বলে থাকুন, পরবর্তীকালে উনি তো বলেছিলেন যে পরবর্তী যায় তাকে তার সম্বন্ধে যা উক্তি ইত্যাদি করা হয়েছে, যেভাবে মেনশন করা হয়েছে, যা হয়ে গেছে হয়ে গেছে, ভবিষ্যৎকালে যা তাকে ওয়ার ক্রিমিনাল হিসেবে আমরা কোনোভাবে আমরা মানে ইউনাইটেড নেশনস থেকে তাকে মেনশন করা হবে না, এই এই ধরনের একটা কথা উনি বলেছিলেন যখন সেই শশী থারুর যখন আপনার ইউনাইটেড নেশনসে ছিলেন। সুতরাং তার আগে বলা হয়েছে, তার আগে বলা হয়েছে, আমরা তো দেখেওছি যে মুডির যে লেটার রয়েছে যে যে তাকে নিয়ে কি করা উচিত, শুড হি বি ট্রিটেড অ্যাজ এ ওয়ার ক্রিমিনাল। ওয়ার ক্রিমিনাল কথাটা তো ব্যবহার করা হয়েছে, লিস্টেড ওয়ার ক্রিমিনালের মধ্যে হয়তো তার নাম নেই, কিন্তু তাকে ওয়ার ক্রিমিনাল হিসেবে ট্রিট করার কথাটা তো তার ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। সুতরাং ওয়ার ক্রিমিনাল, তার উপস্থিতির কথাটা যাতে পাবলিক না হয়ে যায়, আমার মনে হয় এটাই তার গোপনীয়তার কারণ। খুব সুন্দর ব্যাখ্যা করলেন শঙ্করদা বিষয়টা। এই যে আপনি বলছেন মানে প্যারিস স্টকে ওনাকে দেখা গেছে, তাসকান নিয়ে তো আপনার বিশেষ করে কাজই আছে তাসকান ম্যান নিয়ে, সে নিয়ে আমরা প্রোগ্রামও করেছি, যে ফেস ম্যাপিংটা মিলে যাচ্ছে প্রায় অনেকটাই, 70-80 ভাগ মিলে যাচ্ছে, নীল মিলার করেছিলেন। কিন্তু আবার এই অশোক পান্ডে আনহান যে যখন
রাজকুমারের ইন্টারভিউ করেছিলেন, একটা খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউ রাজকুমারের। রাজকুমার বলছে যে জিজ্ঞেস করছে যে উনি কি বাইরে কোথাও গিয়েছিলেন, তা বলছে না, ওনাকে তো সারাক্ষণ আমরা এখানেই দেখেছি। মানে এই মানে আমরাও দেখছি, আমিও দেখেছি, মাও দেখেছে, মানে সরস্বতী মাইয়াও দেখেছে, এই দেখেছি। তাহলে তাহলে কাকে দেখছি, এটাও আরেকটা রহস্যের, মানে রাজকে পিছে অনেক রাজ, যাকে আমরা হিন্দিতে বলে থাকি। তাহলে তারা কাকে দেখছে? এমন নয় যে তারা বাজে কথা বলার লোক নয়, যে তারা এখানেও দেখছে ভগবানজিকে, আবার আমরা দেখতে পাচ্ছি প্যারিস টকেও আমরা দেখতে পাচ্ছি, তাসকান্ডেও আমরা তাকে দেখতে পাচ্ছি। যে তাহলে দু জায়গায় একটা মানুষ কিভাবে? এর একটাই কথা বলতে পারবো, অ্যাজ এ কমন পার্সন, ফটোগ্রাফস ডোন্ট লাই। ফটোগ্রাফস ডোন্ট লাই। এর পরে তারা কি দেখেছেন, সেই সময় তো কোনো সিসিটিভি ছিল না যে তার ভগবানজির ঘরের মধ্যে লাগানো। সুতরাং তিনি কখন বেরিয়ে গেছেন, কি হয়েছে না হয়েছে, মানে এটা আমাকে বলা একেবারেই অসম্ভব ব্যাপার। যেমন তাশকেন্তের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার জানুয়ারি মাসের 9 তারিখ থেকে 6 তারিখ থেকে বোধহয় 11 তারিখ 1966। সেই সময়টায় আমরা দেখতে পাচ্ছি কবিরাজ কমলাকান্তর একটি চিঠি আছে, ঠিক গুনে গুনে ওই 6টা দিনই নাকি উনি একেবারে জ্বরে অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন, তিনি নাড়ি ধরে বসে নাড়ি দেখছেন, আর তিনি চিঠি লিখছেন, তার লীলাদিকে চিঠি লিখছেন যে আমার রোগী তো জ্বরে অচৈতন্য হয়ে পড়ে আছে। এদিকে তার ছবি আমরা দেখতে পাচ্ছি ওখানে ওই রকম দর্শন একজন আহ, ব্যক্তিত্ব, এবং তার ফেস ম্যাপিং করে তার 70% বলুন 90% বলুন মিলে যাচ্ছে। তো এর বেশি তো মানে মানে আমরা আমরা এক্সপ্লেনেশন দিতে পারবো না এটা। উনি ওখানে ডামি রেখে যাচ্ছেন, না উনি সূক্ষ্ম শরীরে চলে গেলেন, না ওনার যোগ বলে উনি মাল্টিপল মানে অ্যাপিয়ারেন্স করলেন এক জায়গায়, একসঙ্গে দু জায়গার বা তার বেশি জায়গাতে ওনাকে দেখা যাচ্ছে। এটা বলা আমাদের ক্ষেত্রে মানে আমাদের পক্ষে অসম্ভব। এর উত্তর দিতে পারলাম না। এই যে সুভাষচন্দ্র যখন আইএনএ বা সবকিছু আফটার 1945 এর পরে সুভাষচন্দ্রকে আমরা পাবলিকলি আর দেখতে পাচ্ছি, মানে সেই সময় যারা ছিলেন পাবলিকলি দেখতে পাচ্ছি না। এবং পরবর্তী সময় যে কে হাল ধরবে আইএনএ বা নেতাজির দল, সেটা আমরা দেখতে পাচ্ছি না। অদ্ভুতভাবে 1985 এর পর ভগবানজিকে যখন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এই মাল্টিপল আমির কথা কিন্তু ভগবানজি বলছেন। ওই মহামানব আশেতে মাল্টিপল আমির কথা বলছেন, এবং বলছেন যে তারা সমশক্তিতে কাজ করবে। এই সমশক্তিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যে ভগবানজি যখন চলে যাচ্ছে। তাহলে এই মাল্টিপল আমি বা এই সমশক্তি, এটা কি? না, এটা আমি বলতে পারবো না, এটা এটা কি। এটা ছোট হয়তো হিন্ট দিতে পারবো, সেটা সেটা আমার বোঝার ভুল হতে পারে। আমি মানে আই এম টু স্মল অফ ফ্রাই। যেমন ওই মৌনি বাবা, ওই সন্ত সম্রাট, ওনাকে অনেকে বলছেন যে উনি নেতাজি। চেহারার মধ্যে কোনো মিল নেই, মানে মিল নেই মানে বেশিরভাগটাই অমিল। উনি বাংলা বলতেন না। আবার কর্নেল অমর বাহাদুর সিং, ইউপির কর্নেল অমর বাহাদুর সিং, যিনি আইএনএ তে ছিলেন এবং পরে উনি ইউপি প্রভিন্সিয়াল আর্মড কনস্টেবলারিতে উনি কমান্ড্যান্ট ছিলেন, পিএসসি ব্যাটালিয়নের উনি কমান্ড্যান্ট ছিলেন। উনি বিশ্বাস করতেন যে ওই সীতাপুরের মৌনি বাবা হচ্ছেন নেতাজি, উনি কিন্তু বিশ্বাস করতেন। আর উনি যখন ওখানে এসে উপস্থিত হচ্ছেন, তখন মৌনি বাবা বলছে এবি আ গিয়া হ্যায়, এবি। এবি নামটা তো নেতাজি ওইভাবেই ডাকতেন, এবি নামটা। সাময়িককালে মানে সাময়িকভাবে হয়তো ওই আমাদের মৌনি বাবা হয়তো ওনার সেই আপনি এটা কি বললেন, যে অনেকগুলো আমি তৈরি করেছি, হ্যাঁ উনি ট্রেন করেছেন তাদেরকে সমশক্তিধর, বা উনি কিভাবে সমশক্তিধর করেছেন সেটা তো আমরা বলতে পারবো না। তো এমন হতে পারে যে কিছুটা নলেজ ওনার ছিল, বা ওনাকে কিছুটা মানে শক্তি বলতে হয়তো কিছু নলেজ তাকে দেওয়া হয়েছিল, তো সেই হিসেবে উনি ফাংশন করেছেন। বা উনি অনেক যেমন বলছে আমাদের রাজকুমার শুক্লা যেটা বলছেন, যে আমরা তো সারাক্ষণই দেখছি যে ভগবানজি ওখানে আছেন। এদিকে ভগবানজি নিজে বলছেন আমি দুবার চীনেতে চলে গেছিলাম, ওই চাইনিজ যুদ্ধের সময় উনি দুবার চায়নায় চলে গেছিলেন। একজন উনি বলছেন যে একজন গিয়েছিল ওই ইচোগিল ক্যানাল দুবার ক্রস করেছিল 65 ওয়ারের সময়। তো সেই সময় ভগবানজি হিসেবে অন্য কেউ ওখানে ছিল, ডামি ছিল না কি ছিল, আমরা তো সেটা বলতে পারছি না। উনি যখন বলছেন যে অনেকগুলো
নজন আমির কথা উনি বলেছেন, সেটা সবটাই দেখুন অনুমান সাপেক্ষ ব্যাপার। আপনি সে আজকের ভারতের কথা একটু আগে বললেন, খুব উল্লেখযোগ্য বিষয় সমর গুহ যে পার্লামেন্টে যে ঝড় তুলেছিলেন নেতাজির বিষয়, লীলা রায়, পবিত্র মোহন রায় বা আরো যারা তার শিষ্য ছিলেন, তার যে ডেডিকেশন ছিল, স্বাধীনতার পর থেকে আমরা যদি দেখে যাই 1945-47 যখন স্বাধীনতা হয়, অনেক মিনিস্ট্রি চেঞ্জ হয়েছে, মিনিস্ট্রির পর মিনিস্ট্রি চেঞ্জ হচ্ছে, এবং এত মিনিস্ট্রি চেঞ্জ হওয়ার পরেও নেতাজি রহস্য, নেতাজি অন্তর্ধানের বিষয়টি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা হিসাবে ভোটে আসছে না, সেভাবে আসেনি। বিক্ষিপ্ত ভাবে মানে যারা নাকি গুটি কয়েক গবেষক তারা তোলেন, কিছু কথা বলেন, আবার ভোট পর্ব চলে, ভোট শেষ হয়, আবার 26শে জানুয়ারি আসে, আবার অনুষ্ঠান হয়, আবার ভগবানজিকে নিয়ে আলোচনা হয়, আবার চিরতরে ঘুম, শীত ঘুমের মতো সবাই ঘুমিয়ে পড়ে। কেন? সামগ্রিক দেশবাসীর কথা যদি বলি আমি, ভারতবর্ষ, ভারতবর্ষ কেন নেতাজি একজন আন্তর্জাতিক মাপের একজন লিডার বলি, দূরদর্শী বলি, সবকিছু বলার পরেও এখনো কেন রাজনৈতিক এজেন্ডাতে সেটা এখনো ব্রাত্য, এখনো নেতাজি নেই, কোনো ভোটেই দেখি নেতাজির ইস্যু থাকে না। হুম। আহ, কেন এটা হচ্ছে? আর শেষ কথা হচ্ছে যে, যেটা আপনি আগের দিন বলেছিলেন, বলেছেন আমাকে, আপনি ক্ষোভের থেকেই বলেছিলেন যে আমরা তো এত বলছি তারপরে কি হচ্ছে, আলটিমেটলি আলটিমেটলি কোথায় গিয়ে আমরা থামছি, কিছুই তো হচ্ছে না এত কিছু বলার পরে। কেন এই নীরবতা, কেন এই ঔদাসীন্য? এটা নিয়ে একটু শঙ্করদা কিছু বলুন। একা সমর গুহ, আমরা কটা সমর গুহকে পেয়েছি স্বাধীনতার পরে? পরে তো একমাত্র আহ, মানে সমর গুহ ছাড়া আর কাউকে আমরা পাইনি। তারপরে তার পলিটিক্যাল কেরিয়ারটাকে যেভাবে নষ্ট করে দেওয়া হলো, ডেলিবারেটলি, চক্রান্ত চক্রান্ত মানে ষড়যন্ত্র করে তার হাতে একটা মর্ফড পিকচার, মর্ফড ফটোগ্রাফ তাকে দেওয়া হলো, এবং তার তিনি তার যে মানে ইমোশনটা ছিল, যে আবেগটা ছিল, সেটাকে মিসইউজ করা হলো তাকে দিয়ে। তারপরে কেউ এটা নিয়ে আর কি বলে, এটা নিয়ে কেস করেনি। আমার প্রশ্ন হচ্ছে, কোন দুঃখে একটা একটা রাজনীতিবিদ নেতাজিকে নিয়ে পড়তে যাবে? নেতাজিকে নিয়ে কোয়েশ্চেন রেজ করে তার বা তার সাত পুরুষের তো কোনো উপকার হবে না। উদ্দেশ্যটা তো হচ্ছে পরের ইলেকশনটা জেতা। ইলেকশন মানে হচ্ছে নাম্বারস গেম। তো আমাকে নাম্বারস গেম যেন তেন প্রকারে না, আমাকে ভোটটা জিততে হবে, তাই তো? আমাকে ভোটটা জিততে হবে। আর আমার আহ, তিন পুরুষ না হয় পাঁচ পুরুষের জন্য আমাকে যথেষ্ট জমিয়ে নিতে হবে ওই সময়টার মধ্যে। কারণ পরের ভোটে জিতবো কি না জিতবো আমি তো জানি না, তখন তো আমি বেকার হয়ে যাবো। তাহলে আমাকে যেন তেন প্রকারে সঞ্চয় করতে হবে, সে যেভাবে হোক। নেতাজি নিয়ে লাগতে গেলে তো এগুলো হবে না। নেতাজি নিয়ে লাগতে গেলে সে ভোটে জিততে পারবে না। আমাদের যা ইলেকটোরাল সিস্টেম, যারা ভোট দেবে তাদের, তারা কোন দুঃখে এই নেতাজির মানে প্রশ্ন নিয়ে তারা প্রেশারাইজ করতে যাবে? যে পাইয়ে দেবে তাকে আমরা ভোট দেবো। ইংরেজরা তো মাথার থেকে মাথার উপর থেকে সরে গেছে। ওটা যার করার কথা সুভাষ বোস করে দিয়েছে আমাদের জন্য। আমাদের কি দরকার পড়েছে ওনাকে নিয়ে এখন? আর ও চলে গেছে। এখন দু তিনটে লোক পাগলের মতন চিৎকার করে চলেছে, তাদের কথা কে শুনবে? শুনে কি করবে? সুতরাং একটা রাজনীতিবিদ আমাদের বর্তমান সিস্টেমেতে, একটা রাজনীতিবিদ নেতাজিকে নিয়ে যে সেই কোয়েশ্চেন রেজ করবে এবং তার পেছনে ইলেক্টোরেটরা তাকে সাপোর্ট করবে, কে কোন বুদ্ধিতে করবে? গোটা ব্যাপারটাই তো হচ্ছে যে সঞ্চয় করো আর পাইয়ে দেওয়া, বা যে আমাকে পাইয়ে দিচ্ছে তো পাইয়ে দেওয়া, এটা চাই ওটা চাই সেটা চাই। তো এখানে নেতাজির তো কোনো স্থান নেই। আমরা তো এতদিন ধরে চেঁচামেচি করে, তো এটাই তো আমাদের অ্যাচিভমেন্ট, নয় কি? আমি বুঝতে পারছি শঙ্করদার মতো যারা আরো অনেক গবেষক বা নেতাজি অনুরাগী আছে তাদের মধ্যে ক্ষোভ আছে, ক্ষোভ থাকবেও, থাকাটাই স্বাভাবিক। যিনি ভারতবর্ষকে মুক্তির সূর্য দেখিয়েছিলেন, তিনি আজ কোন অতলে তলিয়ে যাচ্ছেন কেউ সেটা ভাবতে পারছে না, মানে ভাবছে না, নাকি তাকে ভাবতে দেওয়া হচ্ছে না, আমি সেটা জানি না। উম, শুধু এটুকুই বলি যে তারপরেও তো এই মানে মুষ্টিমেয় কিছু মানুষ পাগল হোক বা অর্ধ উন্মাদ হোক, যাই হোক, তারা যদি হাল ছেড়ে দেয়, এতটুকুও আমরা জানতে পারবো না।
আজকে শঙ্করদার যদি ওই তাসকান ফাইল নিয়ে, তাসকান ম্যান নিয়ে না করতেন, আমরা জানতেই পারতাম না। বা অন্যান্যরা যদি কাজ না করতেন, সব গবেষকদেরই আমি বলছি, আমরা এটুকুই জানতে পারতাম না। আমরা অন্তত এইটুকু জেনেছি যে 1945 সালে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুটা হয়নি, এটা অনেকেই এখন মনে করে। আগে সবাই রচনা বইতে পড়তেন যে 1945-এ, বা ছোট যখন ছিলাম আমরাও পড়তাম বিমান দুর্ঘটনায় তিনি মারা গেছেন। এখন অন্তত মানুষের মনে অন্তত সেইটুকু বিশ্বাস স্থাপিত হয়েছে যে না, এর পরেও মানুষটির কর্মকাণ্ড ছিল। হুম। এবং খুবই আশ্চর্যের বিষয়, এই যে এইখান থেকে যে ফাইলগুলো ডিক্লাসিফাই হয়েছে, আমি পুলিশ মিউজিয়ামে গিয়েছিলাম, সেখান থেকে ফাইলগুলো জোগাড় করেছি, এবং সেখানে স্পষ্ট এমন অনেক কিছু, অনেক চিঠি আছে। তার মধ্যে একটি চিঠি খুব উল্লেখযোগ্য। শরৎ বোসকে একজন লিখছেন সেই চিঠিটায়, আহ, লিখছেন যে ফ্রম জাপানিজ সোর্স আই নো দ্যাট ইউর ব্রাদার নেতাজি সুভাষচন্দ্র বোস ইজ অ্যালাইভ। চিঠিটা আমার কাছে, মানে ওই ফাইলটার মধ্যে, যেটা আমি পুলিশ মিউজিয়াম থেকে নিয়ে এসেছি, সেটা তো এখন ওপেন ফর অল, আপনারাও দেখতে পারেন সেটা। আহ, এবং কেন্দ্রেও যে ফাইলগুলো আছে, এখন নেটে দেওয়া আছে, নেটে পেয়ে যাবেন আপনারা। সেই ফাইলেও কিন্তু অনেক মূল্যবান তথ্য আছে, যে তথ্যগুলো বলছে যে, ফাইল অনুযায়ী যেটা বলছে যে 1945-এ তার মৃত্যু হয়নি। রাশিয়ান পর্বের এখনো কিন্তু আমরা সেরকম ক্লিনচিং এভিডেন্স পাচ্ছি না। এবং এবং যে গ্রু আর্কাইভের কথা বলা হয়েছিল, সেটা কিন্তু MI5 MI6 সেটা কিন্তু এখনো আসছে না, ডিক্লাসিফাই হচ্ছে না। শুধু এইটুকুই আপনাদের কাছে অনুরোধ, অন্তত সবাই একটু আমরা জানতে চাই। আমরা তো আর নেতাজি সুভাষচন্দ্র বসু নখের যোগ্য না, বা কিছু না, যে আমরা একটা বিশাল আন্দোলন সংগঠিত করব। আর শঙ্করদা তো বললেন, আহ, সাধারণ মানুষই করতে হবে এটা। আবার সাধারণ মানুষই যদি যদি কিছু মানুষ যদি মানে যুক্ত হন, তাহলে হয়তো, যেভাবে এই প্লেন ক্র্যাশের, বিমান দুর্ঘটনার বিষয়টা এখন অনেক উজ্জ্বল হয়ে উঠেছে, রাশিয়ান পর্বটাও একদিন উজ্জ্বল হবে। এবং সেই সূত্র ধরে পরের পর্বটাও হয়তো যেতে পারে যায়, রাশিয়ার পরে আদৌ রাশিয়ায় কি সব শেষ, নাকি রাশিয়ার পরেও আরেকটা নেতাজির অধ্যায় ছিল। এবং হয়তো আমরা দেখে যেতে পারবো না, অনেক আগের জেনারেশনও দেখে যেতে পারিনি, হয়তো আমরাও দেখে যেতে পারবো না। হয়তো এখন নৈরাশ্যের মধ্যে তো ডুবে গিয়ে গেলে তো কিছুই কাজ হ্যাঁ, হবে না। সেটা হচ্ছে যে যে উম, রাত্রিবেলার চাঁদকে চাঁদ এবং দিনের বেলায় সূর্যকে সূর্য করে চিনতে কিন্তু আমাদের কোর্টের অ্যাপ্রুভাল লাগে না। প্রমাণ হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে, অকাট্য প্রমাণ রয়েছে। আমাদের হ্যান্ডরাইটিং এভিডেন্স, ফরেন্সিক এভিডেন্স, ফেস ম্যাপিং এভিডেন্স, ফরেন্সিক এভিডেন্স, এগুলো হয়ে গেছে। এর পরেও যদি সরকার এবং কোর্ট যদি না বলে, এখানে না বলার কোনো, মানে আমাদের বিশ্বাস না করার কোনো জায়গা নেই। কিন্তু চতুর্দিকে যা যেরকম মানে কালে নিদ্রায় সবাই এখনো নিদ্রিত, তা থেকে খুব একটা আশার আলো আমরা দেখছি না। তাহলেও হয়তো যেটা শুরু হয়েছে সে কাজটা তো আমরা হয়তো মানে হতাশা তো আসবেই, কিন্তু হয়তো আমরা আমরা করে যাব। এর পরেটা কি হবে সেটা আমরা বলতে পারবো না, যে কতটা আমরা ন্যারেটিভটা কতটা চেঞ্জ করতে পেরেছি, সেটা সেটা তো সময়ই বলবে। তো ন্যারেটিভ চেঞ্জ হয়েছে, এমন নয় যে চেঞ্জ হয়নি। এখন আর প্লেন ক্র্যাশ কেউ বিশ্বাস করে না। ওনার ভারতে উপস্থিতির কথা অনেকেই জানে, কিন্তু তা সত্ত্বেও আগ্রহের ব্যাপারে আমরা অনাগ্রহটাই বেশি দেখি। আজকের এই অনুষ্ঠানে শঙ্করদা প্রথমে বসতে চাননি, সত্যি কথা বলে দেওয়াই ভালো, কারণ শঙ্করদা বলছেন আমরা তো কত বলেছি, আলটিমেটলি নিট ফলটা কি হচ্ছে, কি হচ্ছে। আমি তখন শঙ্করদাকে তখন হোয়াটসঅ্যাপ করে বললাম যে সবাই যদি হাল ছেড়ে দেয় তাহলে হবেটা কি করে শঙ্করদা। ওই একটা কথাতেই শঙ্করদা আজকে, যখন কালকে হয়েছে আজকে ফোন করলাম শঙ্করদাকে, শঙ্করদা বললেন যে হ্যাঁ, আমরা আমার সীমিত সামর্থ্যে যতটা পারবো আমি তো বলবো। আপনারা দয়া করে এটাকে, মানে সকলের কাছে অনুরোধ, দয়া করে এটাকে বিনোদনের অন্তর্গত ভাববেন না, এন্টারটেনমেন্টের জন্য আমরা করছি এরকম ভাববেন না ব্যাপারটা। আপনারা চেষ্টা করুন, যে আগ্রহী চেষ্টা করুন। অনেকেই আগ্রহী আমি দেখি, কারণ অনেকে কমেন্ট করেন, অনেক নানান রকম কমেন্ট করেন। আপনারা চেষ্টা করুন। যে অম্লানদা একটা কথা খুব সুন্দর বলেছিলেন একটা এপিসোডে, প্রত্যেকটা ইলেকশনের আগে যে একটা সুবর্ণ সুযোগ, যে আমরা নেতাজির বিষয়টাকে রেইজ করবো আপনাদের জনপ্রতিনিধির কাছে। অম্লানদাও বলেছিলেন, অম্লানদার কথার সূত্র ধরেই আমি বলছি, যে আপনারা যদি মনে হয় যে এটার, যে মানুষটার জন্য দেশ স্বাধীন হয়েছে
সে মানুষটার জন্য একটু যদি কিছু করা যায়, দেখুন না একটু ভেবে, তাতে তো আমাদের খুব ক্ষতি হবে না। সকলে ভালো থাকবেন। আর শঙ্করদাকে আলাদা করে ধন্যবাদ দেব না। শঙ্করদার সাথে অনেক মতান্তর হয়, মনান্তর হয় না, অনেক বিষয় নিয়ে। তারপরে আবার পরের দিন শঙ্করদার সাথে আবার ফোনে কথা হয়, আবার সমস্ত কিছু হয়, সব কথাবার্তা হয়, সবকিছু হয়। ভালো থাকবেন শঙ্করদা, শুভরাত্রি।